সেজুতি দাঁড়িয়ে পড়ল। কেন? আমি আবার কি করলাম? আরিশা মুখ ঘুরিয়ে বলল, বিয়ে থেকে দেখছি তোর অদ্ভুত আচরণ। আমার সাথে গেলি না। ভাবলাম খোঁজ খবর অন্তত নিবি, তাও মাত্র একবার ফোন করেছি দুদিন মিলিয়ে। আর আজ তো বৌভাতেও যাসনি। ঠিক আছে, আজ না হয় তোর অসুস্থতার জন্য ছাড় দিলাম, কিন্তু আগের দুটোর জন্য আমি তোর সাথে একটা কথাও বলবো না। সেজুতি হাসল। অভ্রকে ইশারা করে বলল, দেখলেন ভায়া, সবাই আমাকে ছেলেমানুষ বলে, অথচ আপনি যে একটা আস্ত ছেলেমানুষ বিয়ে করেছেন তার কি হবে? অভ্রও পাল্টা হাসল, আর চোখে একবার আরিশার দিক তাকালো। আরিশার মান ভাঙানোর একটা সুযোগের অপেক্ষায় সে নিজেই মরিয়া। কখন যে একটু সময় পাবে, যেখানে নিরিবিলি বসে কথা বলা যাবে। না হলে চোখের সামনে বিরিয়ানির প্লেট সাজানো আর সে কিনা ছুতেও পারছে না। এর থেকে বড় দুঃখ একটা নতুন বিয়ে করা ছেলের আর কি হতে পারে? থামো তুই। তুই আমার বোন না? আমায় ভালোবাসিস না একটুও? সেজুতি বোনের গলা জড়িয়ে ধরল, আহ্লাদি কণ্ঠে বলল, কে বলেছে এই কথা? নিয়ে আয় তো তাকে, এক পে মাথাটা কেটে ফেলি। আমি আমার বোনকে সব থেকে বেশি ভালোবাসি। আমি বিশ্বাস করি না এই বুঝি ভালোবাসার নমুনা। আচ্ছা সরি, এই যে কানে ধরলাম। আর হবে না এমন ভুল। ক্ষমা করে দিন আবা। সেজুতি দুই হাত দিয়ে দুই কান ধরল। আলিশা হেসে ফেলল, সতর্ক বাণী দিল, ঠিক আছে, এবারের মতো। পরের বার করলে কিন্তু। আলিশা সেজুতির কান টেনে ধরতেই সেজুতি ব্যস্ত কণ্ঠে বলল, আউচ, আর হবে না প্রমিস। আলিশা কান ছাড়ল, বোনকে বুকে জড়াল। পাশ থেকে রিমি চোখ পিটপিট করে বলল, ও সেজুপু, আর হবে না বললে যে? আরিশাপু কি আবার বিয়ে করবে নাকি? এ বাবা, তখন দুলাভাইয়ার কি হবে? সবাই হেসে ফেলল ওর কথায়। অভ্র রিমির ছোট গালটা টেনে দিয়ে বলল, তখন তোমাকে বিয়ে করে নেব। কেমন? যাহ। রিমি লজ্জা পেয়ে এক ছুটে ঘরে চলে গেল। এতে যেন সবার হাসি জোড়াল হলো আরো। কিন্তু আফিফার এসবে মন নেই। তিনি তককে তককে আছেন, কখন সবাই রুদ্রর কথা তুলবে। সন্ধ্যা অনেক ক্লান্ত। শাড়ি পরেছিল, বেশ ভারী কাজ। হাঁটতে চলতে বেগ পোহাতে হয়েছে পুরো দিন। কিন্তু চেঞ্জ করতে যাওয়ার আগ্রহটাও পাচ্ছে না। ক্রমশ উকিঝুঁকি দিচ্ছে ঘরের ভেতর। রুদ্রর মতো একটা গাড়ি দেখে এসেছে নিচে। ওই তো হলুদের দিন যেটাতে করে এলো আবার গেল। তাহলে উনি কি এখানেই আছেন? এদিকে তার ধৈর্যের বাঁধটাও ভেঙে যাচ্ছে। কেউ এই ব্যাপারে কোনো কথা তুলছে না কেন? তুললে তো একটু জানতে পারবে। বড়দের মধ্যে আগ বাড়িয়ে নিজের কিছু বলা ঠিকও হবে না। তাছাড়া তার গোয়েন্দা অ্যাসিস্ট্যান্ট মা তো আছেই। কোনো ছেলের ব্যাপারে জিজ্ঞেস করেছে শুনলে একদম দিলে খাবে। সন্ধ্যার মনটাও ভালো নেই। একটাবার যদি রুদ্রকে একটু আলাদা ভাবে পেত। আগের কবার তো ভয় বলতে পারেনি। যা একটু সাহস করে রুদ্রর সামনে যায়, রুদ্রর ধূসর চোখের চাউনিতে শরীর ঠান্ডা হয়ে আসে। কিছু বলতেই পারে না। আজ তাও মনে মনে প্রস্তুতি নিয়েছিল, অথচ হলো না। রুদ্র কোথাও একটা চলে গেল। গেল তো গেলি, এলোই না আর। আগামীকাল তারা বাড়ি ফিরে যাবে। যাওয়ার আগে একবার বলে গেলে ভালো হতো না? অন্তত ফোন নম্বরটা নিলেও হতো। ফোনালাপেই প্রেম জমতো বেশ। আজকের রাতেই কিছু একটা করতে হবে। সেজুতি ওপর হেসে লুটোপুটি খেলেও ভেতরে ভয় সিটির আছে। গাড়িটা নিয়ে কোনো প্রশ্ন যেন না ওঠে সেই দয় আওড়াচ্ছে। কিন্তু কোনো কিছুতেই লাভ হলো না। এতক্ষণে আমির প্রশ্ন করেই ফেললেন, সেজুতি, আসার সময় বাইরে আরুর ভাসুরের গাড়ি দেখলাম। উনি কি এসেছেন এখানে? আমিরের প্রশ্নটা সাবলীল ছিল, কিন্তু গলা শুকিয়ে এলো সেজুতির। সবার উৎসুক চোখ একযোগে পড়ল ওর দিকে। এতেই যেন হাত পা কাঁপাকাঁপি শুরু হয়। অভ্র ও তাল মেলালো শ্বশুরের সাথে। হ্যাঁ, কথাটা আমিও জিজ্ঞেস করব ভাবছিলাম। ভাই তো বলল আর্জেন্ট কাজের কথা। তাহলে এখানে গাড়ি কিভাবে? এ বাড়িতেও মনে হয় নেই। তাই না? থাকলে নিশ্চয় এতক্ষণে আমাদের কথা শুনে বের হতো। আফিফা মুখ ভাঙচালেন, মনে মনে বললেন, বের হবে কি করে? নাগর কি কেউ সবার সামনে রাখে? নিশ্চয় খাটের তলায় লুকিয়ে রেখেছে। তাই জন্যেই দরজা খুলতে এত দেরি। আজ তো আমি হাতে নাতে সবাইকে প্রমাণ দেব। হুহো। সেজুতির মাথায় চট করে একটা বুদ্ধি এলো। অভ্রর কথাতেই যেন অহেল ক্লু ছড়িয়ে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আসলে স্যার আসেননি, উনি গাড়ি পাঠিয়েছিলেন। আমির জিজ্ঞেস করলেন, কেন? অফিসে কি যেন কাজ পড়েছে? খুবই দরকারি, তাই জন্যেই স্যার আমাকে ফোন করলেন। বললেন অভ্র ভাইয়ার বিয়ের জন্য তো অফিস 3 দিনের ছুটি। আজকেই তার শেষ দিন।
এখন এই কাজের দৌলতে কাকে ডাকবেন বুঝে উঠছেন না। যেহেতু আমাদের সাথে আত্মীয়ের সম্পর্ক, তাই বিনা সংকোচে আমাকে ডাকতে পারবেন বলে মনে হলো ওনার। তুই গেছিলি, তোর না মাথা ব্যথা? হ্যাঁ, তোর ভাসুর হওয়ার আগে তো উনি আমার বস, ডাকলে যেতে হবে না। আমির মাথা দুলিয়ে বললেন, সে তো হবেই। তা এলে কখন? উনি কি তোমাকে পৌঁছে দিয়ে গিয়েছেন? না। তাহলে গাড়িটা কিভাবে এলো? মায়ের প্রশ্নে সেজুতি বোকা বোকা হাসল। এখন মনে হচ্ছে সে আদালতে দাঁড়িয়ে হাতে হাত করা, একের পর এক জেরা করবে সবাই, আর তাকে উত্তর দিতে হবে, সাথে প্রমাণও দিতে হতে পারে। কোনো রকম 19-20 হলেই লটকে যাবে ফাঁসির ব্রিতে। কিছুতেই কথা সাজাতে পারছে না, কিন্তু কোনো মতেই তোতলানো যাবে না। সেকেন্ড খানেক সময় নিয়ে জবাব দিল, উনি আসেননি, ড্রাইভার দিয়ে পাঠিয়েছেন। তোমরা আসার একটু আগেই আমি ফিরেছি, ফ্রেশ হতে গেলাম আর তোমরাও এলে। গাড়ি এখনো এখানে কেন দাঁড়িয়ে সেটা তো আর আমি জানি না। হয়তো ড্রাইভার চাচা কোনো কাজে গিয়েছেন। সবাই যুক্তিটা মেনে নিল, একমাত্র আফিফা আর অগ্রবাদে। আফিফা তার স্বভাবগত কারণে মানতে পারলেন না। তার প্যাঁচালো বুদ্ধি বলছে সেজুতির ঘরেই রুদ্র লুকিয়ে আছে, গেলেই ধরতে পারবে। এদিকে অভ্র ভাবছে অন্য কথা। রুদ্র যাওয়ার সময় ড্রাইভার ছাড়া বেরিয়েছে। খোরশেদ তো শার্ট প্যান্ট পরে অনুষ্ঠানে ঘুরে ঘুরে বেড়াল। তাহলে সেজুতি কি বলছে? কোন ড্রাইভার দিয়ে গেল ওকে? ভাইয়ের ড্রাইভার তো খোরশেদি। ওর হাত পাকা বলে ও ছাড়া ভাইয়ের গাড়ি কেউ চালায় না, ভাই চালাতে দেয় না। সেজুতি মিথ্যেই বা বলবে কেন? অভ্র গভীর চিন্তায় মগ্ন হলো। তখনই মুনারা বললেন, অভ্র, বাবা ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নাও, এই আরিশা ওকে নিয়ে ঘরে যা। আরিশা মাথা দোলালো। অভ্র উঠে দাঁড়ালে আরিশার সামনে সামনে হেঁটে গেল। অভ্রও পিছন পিছন পা চালালো বউয়ের। আমির বসা থেকে উঠতে নেন। হঠাৎ আফিফা উঁচু ব্যস্ত স্বরে বললেন, তুই কই যাচ্ছিস? আমির ভরকালেন খানিক। ঘরে। ফ্রেশ হব না? পরে যাবি দাঁড়া, আমার একটা কথা বলার আছে। এখন আবার কি কথা আপা? ছোট বাচ্চার মতো চেহারা বানালেন আমির। আফিফা সেজুতির দিকে চেয়ে ক্রুর হাসলেন। সেজুতির কলিজা ছলাৎ করে হাতে চলে এলো এতে। আজকেই বোম ফাটাবেন ফুপি, ডের বুঝল সে। আফিফা যেই হা করবেন আমির ক্লান্ত কণ্ঠে বললেন, আপা, পরে শুনলে কোনো সমস্যা হবে? আমার শরীরটা মেজমেজ করছে, গা থেকেও ঘামের গন্ধ পাচ্ছি, একটু গোসল করব। কিছু মনে করো না। হ্যাঁ। আফিফার উত্তর না শুনেই আমির উঠে গেলেন। একই রকম অনীহা প্রকাশ সকলের। আফিফা বয়সের দিক থেকে বাড়ির সবার সম্মানের পাত্রী হলেও তার কথা খুব কম মানুষ মন দিয়ে শোনে। সে ভালো কথা বললেও অন্যের কাছে মনে হয় ধমকাচ্ছেন। তাই ছোটরাও এক হাত দূরত্ব মাপে তার থেকে। বড়দের কাছেও যে আফিফা খুব একটা সুবিধে করতে পারে তাও নয়। আমির যাওয়ার পর যে জন ছিল একে একে সবাই উঠে গেল। রইল আফিফা আর সেজুতি। আফিফা তাকাতেই সেজুতি দাঁত বার করে হেসে ফেলল। ফুপির বুদ্ধি কাজে লাগছে না বলেই হাসি পাচ্ছিল ভীষণ। কোনো মতেই চেপে রাখা গেল না। আফিফা চোখ পাকিয়ে চেয়ে থাকলেন। ফুসফুস করে ভাবলেন, আমি বাড়ি যাওয়ার আগে তোর কেচ্ছা ফাঁস করে তবে যাব। দাঁড়া তুই। আফিফা উঠে গেলেন। সেজুতি ভাবল হয়তো ফ্রেশ হবে, বিশ্রাম নেবে। যখন দেখল তার রুমে যাচ্ছে সেও পিছু পিছু ছুটল। দরজা অবধি আসতেই দেখল আফিফা খাটের তলায় উকি দিচ্ছেন। সেজুতি দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ল। ঠিক ধরেছে, ফুপি এমনই করবে। এরপর আফিফা ওয়াশরুমে কান পাতলেন। দরজা বন্ধ ভেতর থেকে। পানি পড়ার শব্দ আসছে। জিজ্ঞেস করলেন, ভেতরে কে? ওপাশ থেকে সেজুতির ছোট মামি বললেন, আপা আমি। আফিফা আর কি করবেন, কোথাও তো পেলেন না রুদ্রকে। টেবিলের আনাচে কানাচে ও উকিচুকি মেরেছেন, তাও নেই। হঠাৎ আলমারির দিক চোখ পড়লে সেদিকে এগোলেন। আলমারি টেনে খুলতেই সেজুতির ঠেসে রাখা জামাকাপড় সব হুমড়ি খেয়ে গায়ের ওপর পড়ল। অকস্মাৎ হকচকালেন আফিফা। টাল সামলাতে গিয়ে নিজেও ধপাস করে পড়ে গেলেন মেঝেতে। ওমাগো! চিৎকার শুনে সেজুতি শব্দ করে হেসে ফেলল। হাসতে হাসতে বসে পড়ল। আফিফা তপ্ত চোখে তাকালে হাসি চেপে রাখার চেষ্টা করল একবার, কিন্তু পারল না। হুহু করে বেরিয়ে এলো আবার। হতচ্ছাড়ি মেয়ে, দাঁত দেখাচ্ছিস আমাকে? ঢ্যাংরি মেয়ের জামাকাপড় নাকি এরকম থাকে? বেশি গোয়েন্দাগিরি করলে এমনই হয় ফুপি, মানা করেছিলাম। সেজুতি হাসতে হাসতেই জবাব দিল। আফিফা কটমটে কণ্ঠে বললেন, লেকচার পরে দিস, আগে আমাকে তোলো। সেজুতি মিটিমিটি হেসে এসে আফিফাকে টেনে তুলল। আফিফা মুখ বেঁকিয়ে হনহন পায়ে বেরিয়ে গেলেন। সেজুতি পেট চেপে হাসতে হাসতে শুয়ে পড়ল বিছানায়।
ছোট মামি নিশ্চয় পানির শব্দে কিচ্ছু টের পাননি, না হলে এতক্ষণে বের হতেন। সেজুতি হাঁফ ছাড়ল। ভাগ্যিস আগেভাগে রুদ্র পালিয়েছিল, না হলে এতক্ষণে। সেজুতি নিজের গলায় হাত দিয়ে ছুরির মতো টান দিল। এতক্ষণে এভাবেই মারা পড়ত সে। এভাবে বসে আছেন কেন? কি হয়েছে? রুদ্রর কথায় তাকালো সেজুতি। এখনও মাথায় হাত। তখন গাড়ির শব্দ পেয়ে সেজুতি কিছু না বলেই ছুটে যায়। কৌতূহলে রুদ্রও পিছু পিছু আসে। এসে দেখল সেজুতি আহতের মতন মাথায় হাত দিয়ে বসে আছে বারান্দার ফ্লোরে। রুদ্রকে দেখেই যেন সম্বিত ফিরল সেজুতির। ধরফর করে উঠে দাঁড়ালো। হা হুতাশ করে বলল, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। পালাতে হবে, এক্ষুনি পালাতে হবে। রুদ্র আগামাথা কিছুই বুঝল না। কাকে পালাতে হবে? আরে আপনাকে। কেন? রুদ্রর অবাক কণ্ঠ। বৌভাত থেকে ফিরে এসেছে সবাই। আর এসে যদি আপনাকে, আমাকে একসাথে দেখে নেয়। ইয়া আল্লাহ! হঠাৎ কিছু ভেবেই সেজুতি চোখ বড় বড় করে ফেলল। কোনো কিছুর তোয়াক্কা না করে রুদ্রর হাত টেনে টুনে নিয়ে এলো নিজের ঘরে। রুদ্র হতভম্ব। আরে কি করছেন? এভাবে কেউ টানে? সেজুতির ওসবে কান নেই। সে পাগলের মতো প্রলাপ বকছে। মাথা চেপে ধরে পায়চারি করছে এলোমেলো পায়ে। বিড়বিড় করে বলছে, এখন আমি কি করি? এখন আমি কি করি? রুদ্র বুকের সাথে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে। তার এসবে হেলদোল নেই। সে অন্য চিন্তায় ব্যস্ত। খুব করে চাইছে সেজুতি আর সে ধরা পড়ুক। এভাবেই একঘরে দেখে ফেলুক সকলে। ভাববে তারা প্রেম করছিল। তারপর নিশ্চয় বাড়ির সকলেই তাদের ধরে বেঁধে বিয়ে পড়িয়ে দেবে। এটা তো দারুণ হবে আরো। আলাদা কোনো কষ্টই করতে হলো না। ভাবতেই রুদ্রর এক্সাইটেড লাগছে। রুদ্র যত উত্তেজিত সেজুতি ততই চিন্তিত। ভয়ে ঢোক ও বিলন কয়েকটা। দৌড়ে দৌড়ে লুকোনোর জায়গা খুঁজল। রুদ্র চুপচাপ দাঁড়িয়ে দেখছে ওর কাণ্ড। হঠাৎ সেজুতি আর্তনাদ করে বলল, এ কি আপনি দাঁড়িয়ে আছেন কেন? কোথাও লুকান। রুদ্র অবোধ বালকের মতো জিজ্ঞেস করল, কোথায় লুকোব? কোথায় লুকোবেন? হ্যাঁ, খাটের তলায়। হ্যাঁ হ্যাঁ, ওখানে লুকান। রুদ্রর চোখ বেরিয়ে এলো। ভ্যাবাচেকা খেয়ে বলল, হোয়াট? আমি খাটের তলায় লুকব? হ্যাঁ, সমস্যা কি? ছোটবেলায় লুকোচুরি খেলার সময় লুকোননি? এখন সেভাবেই লুকোবেন? রুদ্র ভাব দেখিয়ে বলল, এসব লুকোচুরি টুকোচুরি আমি খেলিনি কখনো। কোনো ব্যাপার না স্যার। আপনি এই বড় বেলায় লুকোচুরি খেলবেন? যান না। রুদ্র তীব্র বিরোধিতা করে বলল, অসম্ভব। আমি পারবো না। আমি রুদ্র রওশন চৌধুরী। আমার একটা ইমেজ আছে। আমি কিনা খাটের তলায়। নো, নেভার। সেজুতি কপালে চাপড়ে বলল, উফ উফ। এই লোক। পর মুহূর্তে রুদ্রর দিক তাকালো। হাত নেড়ে নেড়ে শান্তভাবে বলল, দেখুন, আপাতত জাস্ট 5টা মিনিটের জন্য ভুলে যান যে আপনি রুদ্র রওশন চৌধুরী। ভাবুন আপনি একটা চোর। চুরি করতে এসে ধরা পড়ার ভয় কি আপনি লুকাতেন না? তাহলে এখন সেভাবেই লুকাবেন। সিম্পল। সেজুতি যত সহজে বলল সিম্পল। অতটা সিম্পল রুদ্রর মনে হয়নি। সে মাথা নেড়ে বলল, নো ওয়ে। সেজুতি ব্যস্ত কণ্ঠে হাত জোর করে বলল, আমি আপনার কাছে হাত জোর করছি। এই আপনার পায়ে পর আন্ডারস্কোর আন্ডারস্কোর। তারপর মাথা তুলে বলল, একই। আমি আপনার পা ধরতে আসলাম আর আপনি আমায় আটকালেন না। রুদ্রর সোজাসাপটা জবাব, আটকাব কেন? আপনি আমার ছোট। ধরতেই পারেন। সেজুতির মেজাজ মুহূর্তেই চটে গেল। সোজা হয়ে বলল, আপনি একটা জাতা। আপনিও। উফ। আপনার সাথে কথা বলাই বেকার। আপনার সাথে কথা বলা আস্ত একটা চাকরি। সেজুতি চকিতে তাকালো। রুদ্র ভ্রু নাচালো। আপনি আমার কথা আমাকে ফেরত দিচ্ছেন? আমি কারো ধার রাখি না। উফ। সেজুতি বিরক্ত হলো। মাথা চুলকালো। কি করবে এখন? ওয়াশরুমে লুকানো সেফ হবে না। বাড়িতে ঢুকে সবাই ফ্রেশ হতে 3 ওয়াশরুমেই ঝাঁপিয়ে পড়বে। আলমারিতেও হবে না। সন্ধ্যার জামাকাপড় আছে এখানে। ও নিশ্চয়ই এগুলো বের করতে আসবে। একমাত্র খাটের তলাটাই উপযুক্ত ছিল। অথচ সেখানেও রুদ্রর আপত্তি। সেজুতি চিন্তায় নখ কামড়াচ্ছে। রুদ্রর সেই পুরনো দিনের মতো মুখ বিকৃত করে বলল, ইয়াক। চট করে সেজুতি হাত লুকিয়ে ফেলল পেছনে। অমনি কলিং বেল বাজল। সেজুতির বুক ছ্যাঁতো করে উঠলেও রুদ্রর মুখে সোনা রোদ্দুর। এই তো, খুব বেশি দেরি নেই তার উদ্দেশ্য পূরণে। সবাই এসে গেছে। হায় আল্লাহ! এখন আমি কি করব? ইয়া খোদা! ইয়া মাবুদ! আমাকে তুমি তুলে নাও, না হলে মাটি ফাঁকা করো, আমি ঢুকে যাই। রুদ্র নিরুদ্বেগ। আপনি এত চিন্তা করছেন কেন? যা হবার হোক না। সেজুতি চোখ কপালে তুলে বলল, আপনার কি মাথা খারাপ? কি বলছেন?
বুঝতে পারছেন আমাদের একসাথে দেখলে আমার চরিত্র নিয়ে কথা উঠতে এক দণ্ড সময় লাগবে না। তৎক্ষণাৎ রুদ্র সিরিয়াস হলো। টনক নড়ল যেন। পাল্টে গেল অভিব্যক্তি। এভাবে তো ভাবেনি এতক্ষণ। ঠান্ডা স্বরে বলল, বেশ, আপনি শান্ত হন, গিয়ে দরজা খুলুন, যান। আর আপনি? সেজুতি হাসফাস করে বলল, আমি বারান্দা দিয়ে নেমে যাচ্ছি। সেজুতির মুখ চকচক করে উঠল। পর মুহূর্তে নিভে গিয়ে বলল, পারবেন। ভালোই উঁচু কিন্তু। হ্যাঁ, তবে আগে কখনো করিনি। বাট আই উইল ম্যানেজ। রুদ্রর কনফিডেন্ট দেখে সেজুতি মাথা দোলালো। তবে পুরোপুরি নিশ্চিন্ত হতে পারল না। রুদ্র বারান্দার দিকে এগোলে ডেকে বলল, শুনুন। রুদ্রর পা থেমে যায়। বুকের ভেতর এক টুকরো ঠান্ডা বাতাস দোলা দেয়। আহা, শুনুন, কি সুন্দর করে ডাকলো মেয়েটা। বিয়ের পরেও এভাবে ডাকবে। ঘাড় ঘোরালো রুদ্র। কি? আপনি একটু বাড়ির পেছনের দিকটায় অপেক্ষা করবেন। কেন? আমার কিছু কথা বলা জরুরি। রুদ্রর জবাব এলো সঙ্গে সঙ্গে। ঠিক আছে। মনে মনে রুদ্র খুশি। এখন কত অভিজ্ঞতা জমানো বাকি। রাতের বেলা বাগানে দাঁড়িয়ে সেজুতির সাথে কথা বলবে। সেজুতির মনে, চোখে মুখে থাকবে ভয়। এই বুঝি কেউ দেখে ফেলে। সাথে মশার কামড়। তবু বিরক্ত হবে না। সামনে সেজুতি থাকবে তো। এরকম দুর্দান্ত একটা মুহূর্তের কথা ভেবেই রুদ্র রোমাঞ্চকর অনুভব করল। রুদ্র বারান্দার রেলিং ধরে নিচে নামা অবধি সেজুতি চেয়েছিল। পাছে কোনো বিপদ হয়। রুদ্রর পা মাটিতে ঠেকতেই বুকে হাত দিয়ে শ্বাস নিল সেজুতি। এতক্ষণ যেন দম আটকে আসছিল। ওয়াশরুমের দরজা খোলার শব্দে সেজুতির ধ্যান ভাঙে। ছোট মামি ওকে দেখে শুভ্র হাসেন। বের হন রুম ছেড়ে। ওপাশে গিয়ে উঁচু গলায় ঘোষণা দেন, আমার হয়ে গেছে, কে যাবে যাও। সঙ্গে সঙ্গে সন্ধ্যা ছুটে এলো। ওয়াশরুমে ঢুকতে গিয়েও থেমে গেল। বিছানায় চিত হওয়া সেজুতিকে বলল, তোর বসো এখন কই? হঠাৎ এরকম প্রশ্নে সেজুতি লাফিয়ে উঠে বসল। কেন? সন্ধ্যার ঠোঁট উল্টে বলল, এই লোক আস্ত একটা পাজি। যখনই আমি প্রিপারেশন নেই ওনাকে মনের কথা জানাবো, তখনই উনি উবে যান। পাত্তা থাকে না। আজকেও তো গেলাম, অথচ একবার দেখার পর আর দেখতেই পাইনি। সেজুতি শ্বাস ফেলল। সন্ধ্যার জিজ্ঞাসার ধরনে ভয় পেয়ে গেছিল। সন্ধ্যার তখনও মনে নেই সেজুতি রুদ্রর ফোন করার কথা বলেছিল তখন। থাকলে এক্ষুনি নম্বর চেয়ে বসত। রুদ্রর প্রতি অভিমান উজাড় করে দিয়ে বাথরুমের দরজা লাগালো। অমনি সেজুতির মনে পড়ল রুদ্র দাঁড়িয়ে আছে বাড়ির পেছনে। সঙ্গে সঙ্গে সদর দরজার দিকে এগোলো। বসার ঘরে লোক দেখে মন খারাপ করে রুমে এলো। বারান্দায় পায়চারি করে করে ভাবল কিভাবে রুদ্রর কাছে যাওয়া যায়। তারপর সিদ্ধান্ত নিল সেও একইভাবে পাইপ বেয়ে নামবে। একবার তো নেমেছিল, অভিজ্ঞতা আছে। কিন্তু অন্ধকারে পরে গিয়ে হাত পা না ভাঙলে হয়। মাটিতে নামতেই ধপ করে শব্দ হলো। ভয়ে পেল সেজুতি। আবার দারোয়ান না চলে আসেন। আশপাশটা দেখে দৌড়ে চলে গেল ঝোপের মধ্যে। এই রে, এত অন্ধকার। ফোনটাও তো আনেনি। রুদ্রকে ডাকতেও পারবে না। তাহলে উনি কোন দিকে দাঁড়িয়ে কিভাবে বুঝবে? ঠাওর করতে পারবে তো? আচ্ছা, লোকটা আছে নাকি চলে গেল? এটা ভেবেই দাঁড়িয়ে পড়ল সেজুতি। এতক্ষণ নিশ্চয় দাঁড়িয়ে নেই। সেই পাগল। রুদ্র রওশন কিনা মশার কামড় খেয়ে তার জন্য বাগানে অপেক্ষা করবে। হ্যাঁ তো। সেজুতির মনি চুপ করে অন্ধকার নামল। ফিরে আসতে নিলেই শুনল কাঙ্ক্ষিত কণ্ঠস্বর, আমি কিন্তু এখানে। সেজুতির বুক ঢেউয়ের মতো দোলখেল। খারাপ মনটা খুব ভালো হলো নিমিষে। চকচকে চেহারায় পেছনে তাকালো। রুদ্র এগিয়ে এলো না। সে অশ্বত্থ গাছটার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে। পরনের কোট খুলে হাতে নিয়েছে। ভেতরের সাদা শার্ট দৃশ্যমান। তাতে আবার দুটো বোতাম খোলা। সেজুতি চোখ বুজে নিল। উফ, এ লোকের রূপ এত বেয়ে বেয়ে পড়ছে কেন? এভাবে কি চেয়ে থাকা যায়? সেজুতি চোখ খুলে ধাতস্থ হয়। এগোয় রুদ্রর দিক। চলে যাচ্ছিলেন যে। সেজুতি মিনমিন করে বলল, সরি, ভাবলাম আপনি নেই এখানে। আমি এখানেই ছিলাম, আপনার অপেক্ষায়। আপনার অপেক্ষায়। আহ, কথাটা কি মধুর শোনাল না? আমার অপেক্ষায় ছিলেন উনি। সেজুতি নিষ্পলক চোখে কতক্ষণ চেয়ে রইল, হিসেব নেই। রুদ্রও একইরকম তাকিয়ে। এই দৃষ্টিতে লক্ষ্য ভাষা লুকায়িত। একজন যেন অপরজনকে বুঝে নিতে বলছে। হঠাৎ রুদ্র ভ্রু কুঁচকাল। হালকা কণ্ঠে বলল, কি দেখছেন? চট করে চোখ নামালো সেজুতি। ইস, কি নির্লজ্জর মতো দেখছিল। কি ভাবলেন উনি? রুদ্র মিটিমিটি হাসল। দারুণ মজা লেগেছে। ইচ্ছে করেই তো লজ্জা দিল। বাড়িতে সব ঠিকঠাক? সেজুতি এবার আর তাকায় না। ছোট করে বলে, হু। কি যেন বলবেন বলেছিলেন? হু। হ্যাঁ।
লজ্জা ভুলে সিরিয়াস হলো সেজুতি। চোখ ওঠালো নিচ থেকে, কোনো রকম ভনিতে ছাড়াই বলল, আমি যদি আপনার মায়ের দায়িত্ব নিতে চাই, দেবেন। রুদ্র এই কথা আশা করেনি। ভেবেছিল সেজুতি অন্য কিছু বলবে হয়তো। বিস্ময় ভাব আকাশচুম্বী হলো তাই। চোখ ছোট করে বলল, দায়িত্ব? কী রকম? আমি চাইছি আমি ওনাকে সময় দেব, ওনার দেখভাল করব যতটুকু পারি আর কি। এতে যদি একটু কিছু উপকার হয় আপনার। এমনও হতে পারে উনি সুস্থ হলেন। রুদ্র হতাশ কণ্ঠে বলল, আপনি পারবেন না। আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি না। বলছি, আর চাইছি ওনার সাথে একটু সময় কাটাতে। এতে আপনার তো কোনো লাভ নেই সেজুতি। ওই সময় তাই নষ্ট হবে। হোক, জীবনে অনেক সময়ই নষ্ট করেছি। এখন না হয় একটা ভালো কাজে করব। আপনার সব কথা শুনে আমার কেন যেন মনে হলো এর পেছনে কোনো না কোনো রহস্য আছে, যা শুধুমাত্র আপনার মাই জানেন। একটু চেষ্টার বদলে সেসব উদ্ধার করতে পারি কিনা। এরকম আমার নিজেরও অনেকবার মনে হয়েছে। যে গল্প আমি আপনাকে শোনালাম, তার প্রতিটি আনাচে কানাচে রহস্যের জাল বোনা হয়তো। কারণ আমি আজও জানি না বাবা আর মায়ের মধ্যে কিসের এত অশান্তি। বাবার লাশ কোথায়? মা সেদিন কোথায় গিয়েছিল? কেন ফ্ল্যাটের আগুন দেখে আমাকে হাহাকার করে ডাকছিল? সেই অপরিচিত লোকটাই বাকে ছিলেন। কেন উনি আমাকে আটকে রেখেছিলেন গাড়িতে? এই সব প্রশ্নের উত্তর আমার অজানা। কিন্তু আমি চেষ্টা করেও তার কুল পাইনি। এত এত ক্ষমতা দিও না। আমারও মনে হয়েছে মা হয়তো কিছু জানবেন, যেটা একমাত্র তার সুস্থতায় জানা সম্ভব। আর এ জীবনে তার সুস্থ হওয়া, কে জানে, হয়তো অসম্ভব। আমরা কি সেই অসম্ভবকে সম্ভব করার চেষ্টা টুকুন করতে পারি না? পারি তো। হঠাৎ আমার মাকে নিয়ে কেন পড়লেন? রুদ্র স্বর নরম। সেজুতি বলল, কেন? আপনি বুঝি আপনার মাকে একটু হলেও সুস্থ দেখতে চান না? চাই। পৃথিবীতে আমার কাছে সবথেকে দামি আমার মা। তাকে চাইব না, কিন্তু সাথে আপনার বোঝা বারুক এটাও চাই না আমি। সেজুতি মৃদু হাসল, বোঝা? মায়েরা কখনো সন্তানের কাছে বোঝা হয়? রুদ্র অবাক চোখে তাকালো। সেজুতি বলল, আপনার মা তো আমার মায়ের মতোই। আমি ওনার মেয়ের মতো হয়ে না হয় ওনার কাছে যাব। আপনি আর আপত্তি করবেন না? একটু না হয় এই বাচাল মেয়েটার ওপর ভরসা করলেন। রুদ্র ঠোঁট কামড়ে ভাবল, ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, ওকে হোক। এটাই বলতে চেয়েছিলেন? হ্যাঁ, এটা ফোনেও বলা যেত, অথবা অফিসে। ফোনে আমি এত গুছিয়ে আপনাকে বোঝাতে পারতাম না, কারণ বাড়িতে লোক গিজগিজ করছে। সবার চলে যাওয়ার জন্য অপেক্ষা করলে দেরি হয়ে যেত। আর অফিস, বাপরে, ওখানে আপনাকে কিছু বলা যায়? কিছু বলতে গেলেই তো ঝগড়ার জন্য তেড়ে আসেন। রুদ্র নিজের দিক আঙুল তাক করে বলল, আমি তেড়ে আসি? হুঁশ আসতেই জিভ কাটল সেজুতি। মুখ ফুসকে বেরিয়ে গেছে কথাটা। না মানে আর এ মানে করতে হবে না। আপনি নিজেই ঝগড়া করেন কোমর বেঁধে আর বলছেন আমাকে। সেজুতি মৃদু চেতে বলল, মোটেও আমি কোমর বেঁধে ঝগড়া করি না। ওটা আপনার কাজ। আপনি বললেই হলো। আমি কি আমাকে চিনি না? আমি কি আমাকে চিনি না? আমার থেকে কম? কারণ আমি আগে জন্মেছি। সেই হিসেবে আপনার থেকে অনেকগুলো বছর ধরে আমি এগিয়ে। সেজুতি নাক মুখ কুঁচকে বলল, এটা কেমন লজিক? এটাই রুদ্র রসনের লজিক। খণ্ডানোর সাধ্য আছে আপনার? অবশ্যই আছে। করুন দেখি। ব্যাস, আবার লেগে গেল ঝগড়া। এই দুজনের ভেতর ভেতর প্রেম যে উত্থলে পড়ে কে বলবে? টুকরাটুকুরিতে কেউ কাউকে ছাড় দিচ্ছে। দুজনেই তর্কে সেরা। রাতের বেলা অন্ধকারে দাঁড়িয়ে প্রেম প্রেম পাওয়ার বদলে বিতর্ক প্রতিযোগিতার বেল বাজল। এদের দ্বারা প্রেম এর মুশকিলই নেই, নামুমকিন হ্যায়। আরিশার রুমে জমজমাট আড্ডা বসেছে। রূপসা, রিমি, আয়াত, সন্ধ্যা প্রত্যেকে রয়েছে সেখানে। সেজুতিকে কেউ ডাকেনি। সে বারান্দা টপকে নামার আগে বুদ্ধিমতির মতো এক কাজ করেছে। রূপসাকে ডেকে বলেছে, আমার মাথা ব্যথা, আমি রেস্ট নেব। কেউ যেন না ডাকে। রুমের লাইটও জ্বালাবি না। তাই আর কেউ তাকে খুঁজল না। এক কথায় বিরক্ত করল না। আরিশা বেশ বার গিয়েছিল ওর রুমে। দেখল, বিছানার ওপর কম্বল মুড়ি দিয়ে সেজুতি শুয়ে। এটাও সেজুতির আরেকটি বুদ্ধিমত্তা। আরিশা তাই আর জাগায়নি ওকে। ভাবল অসুস্থ যখন ঘুমাক। একইভাবে মুনারাও গেছিলেন, কড়া করে এক কাপ আদা চা নিয়ে। সেজুতির মাথার কাছের টেবিলের ওপর টা রেখে দুবার ডাকলেন। মেয়ে সাড়াই দেয়নি। লাইট জ্বালালে হয়তো বুঝতেন ওটা আদৌ তার মেয়ে কিনা। মাইগ্রেনের ব্যথা উঠলে সেজুতি ঘড়ির ব্যাটারি বন্দি খুলে রাখে, যাতে আওয়াজ না হয়।
আর লাইট জ্বালালে তো তেলেবেগুনে জ্বলে ওঠে। মুনারা যখন দেখলেন সেজুতি উঠছে না, তখন আর ঘাটালেন না, ভাবলেন মেয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। চায়ের কাপ নিয়েই ফেরত এলেন আবার। কারোর মাথাতেই আসেনি যে আদৌ মেয়েটা এই রাতবিরেতে ঘরের বাইরে থাকবে, যাওয়ার আগে কোলবালিশটাকে শুইয়ে রাখবে কম্বলের তলায়, তাও আবার এমন একজনের সাথে থাকবে যে কিনা ওর দুই চোখের বিষ। সামনের সুন্দরী শালিকারা এক একজন রসিয়ে রসিয়ে দুষ্টুমিতে মেতে। অভ্র ওপর ওপর হেসে তাল মেলালেও বারবার দেয়াল ঘড়ি দেখছে। এরা কি ঘুমোতে যাবে না? এদের কি ক্লান্ত লাগছে না? আরিশার সাথে একটু একান্তে কথা বলা খুব দরকার। এত ভিড়েও অভ্র ভীষণভাবে সেজুতিকে মিস করছে। আরিশার পর সেজুতির সাথেই তার গলায় গলায় ভাব। এখন এই খেজুরে আলাপে তার মন নেই, কানও নেই। অন্য সময় হলে খুশি হতো, এখন পারছে না। বউয়ের অতিরিক্ত ক্ষেপে থাকায় তার কারণ। ইস, সেজুতিটা থাকলে দারুণ হতো। অভ্র ওকে কানে কানে শিখিয়ে দিত, আর সে অনুযায়ী সবাইকে নিয়ে ঘর থেকে চলে যেত মেয়েটা। এখন আর কি, বসে থাকি, দেখি এদের গল্প কখন শেষ হয়। অভ্র গালে হাত দিয়ে আরিশার দিক তাকালো। সে দিব্যি গল্পে ব্যস্ত। সন্ধ্যা আর আয়াত বয়সের কাছাকাছি হওয়ায় একদম গালগপ্প উথলে পড়ছে। অভ্রর অভিমান হলো, এই 3 দিনে আরিশা তার সাথে প্রয়োজন ছাড়া একটা কোথাও বলেনি। অথচ দেখেছ, কথা যেন ঝর্ণার মতো কলকলিয়ে ঝরছে এখন। মুনারা এসে সবার হাতে চায়ের কাপ দিয়ে গেলেন এর মধ্যে। আড্ডা যেন দ্বিগুণ জমলো এতে। আরেক দফা আড্ডা চলছে বসার ঘরে। ওটা আবার বড়দের, বাচ্চারা নট এলাউড। মুনারা একবারে সবার জন্য চা বানালেন। তার একটু একটু মন খারাপও লাগছে। ছোট মেয়েটা সকাল থেকে মাথা ব্যথায় দাপাচ্ছে। আহারে! অভ্র চায়ের কাপে চুমুক দিল ভাবুক ভঙ্গিতে। অমনি জিহ্বাটা ছ্যাঁতো করে পড়ে গেল। আহ! বলে চেঁচিয়ে ফেলল। চিৎকারটা অনিচ্ছাকৃত, মুখ ফসকে বেরিয়েছে। সবাই যখন একযোগে তাকালো, অভ্র লজ্জা পেল ভীষণ। পুরুষ মানুষ হয়ে কিনা চায়ের ছ্যাঁকায় চিৎকার করল। ছি, মান ইজ্জত ধুয়ে গেল সব। সন্ধ্যা জিজ্ঞেস করল, কি হয়েছে ভাইয়া? কিছু না, কিছু না। অভ্র অপ্রস্তুত হাসল। রূপসার দাঁত কেলিয়ে বলল, ভাইয়ার মনে হয় জিহ্বা পুড়েছে। গরম চা খাওয়ার অভ্যেস নেই নাকি? বললেই পারতেন ভাইয়া, এতগুলো শালি মিলে ফু দিয়ে ঠান্ডা করে দিতাম। 3জন সমস্বরে হেসে লুটোপুটি খেল। আয়াত হাসল নিঃশব্দে। অভ্র জোর করে হেসে আর চোখে আরিশাকে দেখল। আরিশা হাসছে না। তার চেহারার অভিব্যক্তিটা ঠিক ঠাওর করা যাচ্ছে না। হঠাৎ উঠে এসে অভ্রর পাশে বসল সে। চুপচাপ ওর হাত থেকে কাপ নিয়ে আস্তে আস্তে ফু দিতে লাগলো চায়ের মধ্যে। অভ্রর আসলেই এত গরম চা খাওয়ার অভ্যেস নেই। চিন্তার চোটে খেয়াল করেনি তখন। চা তো এত খায় না, কফিই খায় বেশি। শাশুড়ি মা দিলেন বলে নিল। বোঝেনি এত গরম হবে। মাথায় কোনো চিন্তা থাকলে ওসব খেয়াল থাকে। আরিশার কাণ্ড দেখে অভ্র অবাক হয়েছে প্রথমে। পরে মুচকি হেসে বাকিদের দিক তাকিয়ে ভ্রু চালো। সবাই মিটিমিটি হাসছে। সন্ধ্যা বলেই বসল, অ্যাও, হাও রোমান্টিক। পাশে যে বড় ভাই বসে সে খেয়াল নেই। কথা শেষ করা মাত্র আয়াত মাথায় থাপ্পড় মারল। সন্ধ্যা কাদো কাদো মুখ করে মাথা ডলল। আরিশার ওসবে মন নেই। রেস্টুরেন্টে যখন তারা কফি খেত, সে গরম গরম চুমুক দিয়ে 2 মিনিটেই সাবার করত। অথচ অভ্র হালকা ঠান্ডা করে খেত, তখন সে ফুয়ে ফুয়ে দিত। ঠিক এভাবে। এখন রাগ করে আছে তো কি, ভালোবাসা তো আর কমেনি। অশ্বত্থ গাছের ডালে একটা পেঁচা এসে বসল মাত্র। গোল গোল চোখে সে গাছের নিচে দাঁড়ানো মানব মানবীটিকে দেখছে। রুদ্র সেজুতির কথা আজ ফুরাবার নয়। কি নিয়ে এত কথা বলছে কে জানে। হঠাৎ মেঘ গুড়ুগুড় করে ডাকল। জোরালো বাতাস শুরু হলো দেখে রুদ্র চারপাশে তাকিয়ে বলল, বৃষ্টি আসতে পারে, আপনার বাসায় ফেরা উচিত। সেজুতির যেন হুঁশ এলো। পাক্কা 2 ঘন্টা তো হবেই এখানে এলো। কেউ আবার খোঁজে নিত, কিংবা তার কোলবালিশটা ধরা পড়ল কি? মাথা দুলিয়ে চলে আসার আগে শেষবার রুদ্রর চোখের দিক তাকালো। ব্যাস, স্পষ্ট নিজের সর্বনাশ দেখল ওখানে। ওইয়ে একটা কবিতা আছে না, প্রহর শেষের আলোয় রানা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। সেজুতি মনে মনে আওড়ালো 2 লাইন। ঠিক ওই শব্দগুলোই অনুভব হচ্ছে এখন। মায়ের কাছে বরাবর শুনেছে বড় বড় চোখ নাকি পৃথিবীর সব থেকে সুন্দর। মা প্রায়ই তার চোখ দেখে কথাগুলো বলতো। অথচ ইদানিং একদম সেরকম মনে হয় না। মনে হয় রুদ্রর ছোট ছোট চোখই যেন ধরিত্রীর সব থেকে সুন্দর বস্তু। তার ওপর বাদামি মণি দুটো, ঘোর লাগাতে যথেষ্ট। কি হলো? সেজুতির সম্বিত ফিরল। নড়ে উঠে বলল, হু।
বাড়ি যাবেন না? সেজুতি চোখ নামিয়ে বলল, যাব তো। যান তবে। আমাকেও যেতে হবে। রুদ্র হাতঘড়ি দেখল একবার। ঘড়ির কাঁটা জ্বলজ্বল করায় অসুবিধে হয়নি সময়ে বুঝতে। রুদ্রর কথাটা একদম মনে ধরেনি সেজুতির। তার মুখ কালো হয়ে এলো। রুদ্র পাষণ্ডের মতো যেতে বলতে পারল। আর একটু থাকতে বললে কি এমন হতো? সেজুতি দীর্ঘশ্বাস ফেলল। সব কি তার ইচ্ছের মতো হবে নাকি? চুপচাপ হাঁটা ধরল। গেল ও কয়েক পা। অমনি আকাশ কাঁপিয়ে ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। এতক্ষণ এক দুফোঁটা পড়ছিল, গাছের ছায়ায় থাকায় গায়ে লাগেনি তেমন। বৃষ্টি পড়তে সেজুতি দৌড়ে আবার ফিরে এলো গাছের নিচে। রুদ্র এখনো সেখানেই দাঁড়িয়ে দেখছিল সেজুতির চলে যাওয়া। সেজুতি মৃদু বিরক্ত হাত থেকে বৃষ্টির পানি ঝাড়তে ঝাড়তে বলল, ধুর। সেই নেমেই গেল বৃষ্টিটা। রুদ্র কিছু বলল না। ঘন পাতার ফাঁক গলে বৃষ্টির কয়েক ফোঁটা কাঁধে পড়ছে তার। একযোগে চেয়ে আছে আকাশপথে। খুঁজছে বৃষ্টির উৎস। সেজুতি রুদ্রর মৌনতায় মন খারাপ করল। খুব করে চাচ্ছিল রুদ্র কিছু বলুক। জিভ নিষ্পিস করলেও এখন আর কিছু বলতে পারছে না। লজ্জা লাগছে। পাছে রুদ্র এভাবেই চুপ থাকে যদি। করোনার কোনাটা আঙুলে পেঁচাতে পেঁচাতে বসে পড়ল গাছের শিকড়ের ওপর। একটু কমুক বৃষ্টি, চলে যাবে বাসায়। গম্ভীর লোক একটা। রুদ্র একটা লম্বা শ্বাস ফেলে নীরবতা ভাঙল। বৃষ্টি কেমন লাগে আপনার? সে তখনও তাকায়নি। খুব ভালো। উত্তরটা উৎফুল্ল শোনালো সেজুতির। ভিজবেন? রুদ্রর ঠান্ডা স্বর। সেজুতি চোখ বড় করে বলল, মাথা খারাপ। রাত 12টার সময় বৃষ্টিতে ভিজব। জ্বর আসবে কনফার্ম। রুদ্র কানে তুলল না। হঠাৎ হাতঘড়ি খুলে ফেলল। একে একে ওয়ালেট, সেলফোন আর গায়ের কোটটা রেখে দিল সেজুতির পাশে। সেজুতি চোখ পিটপিট করল। কি করছেন উনি? সেজুতিকে চমকে দিয়ে রুদ্র চলে গেল গাছের আবডাল ছেড়ে। টানটান হয়ে দাঁড়ালো চুম বৃষ্টির মধ্যে। সেজুতির চোখ যেন বেরিয়ে আসে। উঠে দাঁড়িয়ে গেল। রুদ্র ঊর্ধ্বগামী মুখ করে চোখ বুজে দিচ্ছে। যেন খুব করে অনুভব করছে কিছু। সেজুতির দিকে পিঠ ফেরানো। সাদা শার্ট ভিজে গায়ের সাথে লেপ্টে গেল নিমিষে। চওড়া পিঠ দৃশ্যমান হলো। সেজুতি কিছু বলতে গিয়েও থেমে গেল। শুকনো ঢোক গিলল। পরমুহূর্তে ক্ষীণ কণ্ঠে বলল, ভিজছেন কেন? সত্যিই জ্বর হবে। এখনকার বৃষ্টি ভালো নয়। রুদ্র ভ্রুক্ষেপহীন। কথাটা শুনল কিনা বুঝে পেল না সেজুতি। উত্তরই তো দিল না। পকেট দুহাত গুজে কি সুন্দর ভিজছে লোকটা। সেজুতিরও একটু আকটু ভিজতে মন চাচ্ছে এখন। কিন্তু নামছে না। জড়তা, ভয়, লজ্জায় আসছে। রুদ্র হঠাৎ ঘুরে তাকালো। বৃষ্টির পানি তার ধূসর চুল বেয়ে সারা মুখে বিচরণ চালাচ্ছে। কপালের অপর ছোট ছোট চুল লাইন ধরে মিশেছে। বৃষ্টিতে ভিজলে নাকি মেয়েদের রূপ খোলে। কথাটা যে বলেছে সে নিশ্চয়ই রুদ্রকে দেখেনি। এমনই মনে হলো সেজুতির। পরমুহূর্তেই মনে মনে কষে নিজের গালে একটা চড় মারল। একটা ছেলেকে এভাবে দেখছিস সেজুতি? ছি, মরে যা। এই গাছের সাথেই ঝুলে পড়। কিন্তু চোখ বড় বেহা। সে বারবার ইউটার্ন নিচ্ছে রুদ্রর দিকে। মুগ্ধতা যেন সরছেই না। এত ভাবনার মাঝে রুদ্রর এগিয়ে আসাটা লক্ষ্যই করেনি। রুদ্র একদম কাছে এসে দাঁড়ালো। সেজুতির চোখের দিকে চেয়ে থেকে ডান হাতটা বাড়িয়ে দিল। নীরব প্রস্তাব জানালো একসাথে ভেজার। রুদ্রর সম্মোহনী দৃষ্টিতে গলিয়ে গেল সেজুতি। মিশে গেল একেবারে। ঘোরের রাজত্বে পা রেখে হাত রাখল রুদ্রর পেতে রাখা হাতে। রুদ্রর ঠোঁটে ফুটল বিজয়ের হাসি। সেজুতির তুলতুলে নরম হাতটা আকড়ে ধরল সঙ্গে সঙ্গে। একটা হ্যাচকা টান মেরে যত্র নিজের কাছে নিয়ে এলো। অকস্মাৎ সেজুতি হুমড়ি খেয়ে রুদ্রর বুকের ওপর পড়তেই যেন ফিরে এলো নিজেতে। কিন্তু ততক্ষণে অনেকটা দেরি। শরীর পুরোপুরি অবশ হয়ে গিয়েছে। নিজেকে ছাড়াবে কি? নড়াচড়াই যে দুঃসাধ্য। এক ফোঁটা শক্তি নেই। শুধু টের পেল হৃৎপিণ্ড ছলকে ওঠার শব্দ। ভেজা সন্ধ্যা, অঝোর বৃষ্টি। দূর আকাশে মেঘের প্রতিধ্বনি। বাদলে ঘিরেছে আকাশ, বইছে বাতাস। আড়ালে দাঁড়িয়ে তুমি আর আমি। হয়নি বলা কোনো কথা, শুধু হয়েছে অনুভূতি। হয়নি বলা কোনো কথা, শুধু হয়েছে অনুভূতি। পাশের বিল্ডিংয়ের কোনো একটি ফ্ল্যাটে ফুল ভলিউমে বাজছে গানটি। সে শব্দ স্পষ্ট আসছে এখানে। রুদ্রর অনুভূতির আগুনে যেন কি ঢালল এতে। হারিয়ে গেল। ভুলিয়ে বসল সব। তুচ্ছ হয়ে গেল সব ইহজাগতিক বাধা। সেজুতির কুণ্ঠায় নত মুখটা দুহাতের আঁচলে তুলল। সেজুতি নিভু নিভু চোখে তাকাতেই রুদ্র টুপ করে চুমু খেয়ে বসল কপালে। সেজুতি চোখ বুজে ফেলল। রুদ্র যেন সাহারা পেল। পরপর আরো দুটো চুমু খেল ওর বন্ধ চোখের পাতায়। সেজুতির হাত পা থরথর করে কাঁপছে।
রুদ্রর এত সান্নিধ্য সহ্য হচ্ছে না। অদ্ভুত অনুভূতি করা নাড়ছে মনে। তখনই একটু দূরে বাজ পড়ল একটা। প্রবল বজ্রপাতের শব্দে পায়ের নিচের মাটিটাও কাঁপুনি দিল যেন। সেজুতি ভয় পেয়ে তড়িৎ গতিতে আষ্টেপৃষ্ঠে ঝাপটে ধরল রুদ্রকে। রুদ্র প্রথমে চমকেছে। সেজুতি কাছে আসায় অবাকও হয়েছে। কিন্তু সুযোগ হাতছাড়া করেনি। অত বোকা নাকি সে। বিস্তর হেসে নিজেও হাতের বাঁধন শক্ত করল। সেজুতিকে একদম আটকে রাখল বুকে। বুকের মধ্যে টিপ 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 শব্দটা জানান দিল। প্রণয়ে ঘণ্টা বেজে গেছে রুদ্র। এর বর্ষণ যেন তারই আগাম বার্তা দিল তোমায়। ঝোপের আড়াল থেকে ব্যাঙ ডাকার শব্দ, কিংবা মাথার ওপর মেঘের গরুগম্ভীর আওয়াজ, কোনো কিছুই দুজনের কর্ণকুহর হচ্ছে না। তারা ভিজছে। দেহ উজাড় করেছে বৃষ্টিকে। আর মন তো কবেই হারালো। দিয়ে বসলো অপর পাশের মানুষটিকে। ড্যাশ ড্যাশ ড্যাশ। অভ্র ওয়াশরুম থেকে বের হলো কেবল। রুমের আড্ডাখানা শেষ হয়েছে অনেকক্ষণ। কিন্তু অভ্রর লাভ হয়নি। সবাই যখন বের হতে যায়, ওদের সাথে সাথে আরিশাও বেরিয়ে গেছিল। পেছনে আহত অভ্রকে পাত্তাই দেয়নি। অভ্র বের হয়ে দেখল আরিশা বিছানায়। ওই পাশ ফিরে ঘুমোচ্ছে। হাত খোপা করা চুল, ফর্সা পিঠ বেরিয়ে আছে। অভ্র ফুস করে এক শ্বাস ফেলে ধীরে ধীরে এগোলো ওর দিকে। আরিশার পাশে শুয়ে প্রথমে আলতো করে ওর গায়ে হাত রাখল। নীরবে পরীক্ষা করলো আরিশা ঘুমিয়ে কিনা। হ্যাঁ, ঘুমোচ্ছে। জেগে থাকলে ফেলে দিত হাতটা। তা সে ইচ্ছে করেই রাখুক বা অনিচ্ছায়। দুদিনে এটাই তো হয়ে আসছে। অভ্র জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আরেকটু এগোলো। আরিশার পিঠের সাথে বুকটাকে একদম মিশিয়ে ফেলল। শব্দ করে চুমু খেল সেথায়। আরিশা ঘুমের মধ্যেই কেঁপে উঠল। বাইরে তুমুল বৃষ্টিপাত। অভ্রর ভেতরের পুরুষ সত্তাটা যেন এক ডাকে জেগে ওঠে। ধীরে ধীর ঠোঁট ডোবায় আরিশার পুরো গলায়। গভীর চুমুতে ভরিয়ে দিতে থাকে। শাড়ির ফাঁক থেকে চেপে ধরে ওর মেধি নুদর। একটা সময় আরিশাকে নিজের দিক ঘোরাতেই দেখল আরিশা চোখ খিচে বুঝে আছে। মেয়ে তার মানে জেগেছিল। এতক্ষণ যখন কিছু বলেনি তার মানে এখনো বলবে না। গ্রিন সিগন্যাল পেয়ে অভ্র আরিশার ঠোঁট আঁকড়ে ধরতে যাবে, আরিশা চট করে সরিয়ে নিল মুখটা। আরিশার একটা প্রবল ধাক্কায় একদম ছিটকে খাট থেকে মেঝেতে গিয়ে পড়ল অভ্র। হতভম্ব হয়ে তাকালো। আরিশা উঠে বসে রেগেমেগে বলল, সমস্যা কি তোমার? ছুলে কেন আমায়? অভ্র অমন বসে থেকে জবাব দিল, নিজের বউকে ছুতেও পারবো না। না, পারবে না। সেদিন কি বললাম মনে নেই? অভ্র দীর্ঘশ্বাস ফেলে বলল, আরও এমন কেন করছো? আমি জানি তুমি আমায় ভালোবাসো। মানছি আমার ভুল হয়েছে, তাই বলে এরকম দূরত্বের কি মানে? রাতগুলোর জন্য আমরা কত অপেক্ষা করেছি। আর তুমি, এর থেকে আমায় কটা কিল ঘুষি মারলেও তো হয়। আরিশা ফুঁসে ওঠে, একদম চুপ থাকো। কিসের ভালোবাসা? আমি তোমাকে ভালোবাসি এটা তুমি মানো। মানলে ওই দিন কথাগুলো আমায় বলতে পারতে। সারাটা রাত কেঁদেছি আমি। আর কিসের ভুল? এখন আমায় ছুতে না পেরে তোমার মনে হলো যে তোমার ভুল হয়েছে। কই, এর আগে তো স্বীকার করলে না। আমি তো সুজাগি পা আন্ডারস্কোর। আরিশা আটকে দিল মাঝপথে। তোমার কোনো কথাতেই আমি ভুলছি না অভ্র। ভুল যখন তোমার, মাসুলটাও তুমিই দাও। আর সেটা এভাবেই। একদম আমার কাছে আসবে না। মানা করেছি তো। নাকি কন্ট্রোল নেই নিজের ওপর? আমাকে দেখেই এমন হচ্ছে নাকি যেকোনো মেয়ের সাথে থাকলেই এরকম করতে? শান্ত অভ্র চেতে গেল। মুখ সামলে আরো ভেবে কথা বলো। আরিশা চুপ করে গেল। পর মুহূর্তে বলল, শোনো অভ্র, একটা মেয়ের পারমিশন ছাড়া তাকে ছোঁয়াও নয়। সে তোমার বউ হোক বা অন্য কিছু। আমি যতদিন না বলবো আমার গায়ে একটা নখের স্পর্শও লাগাবে না। নিজের পুরুষত্ব নিয়ন্ত্রণ করতে শেখো। আজ না হো আমি এখানে, কাল অন্য কোনো মেয়ের কাছে গিয়েও তো খুইয়ে আসতে পারো। তখন আগে নিজের চরিত্র ঠিক করতে শেখো। পরে কোনো একদিন ভুল স্বীকার করাও শেখাবো তোমায়। কেমন? আরিশা শান্ত কণ্ঠে বললেও প্রত্যেকটা কথা অভ্রকে খোঁচা মেরে বলেছে। অভ্র ঠায় বসে মেঝেতে। আরিশা পাশবালিশটা জড়িয়ে শুয়ে পড়ল আবার। অভ্রর মুখে ঘোর আমাবস্যা। ভীষণ কষ্ট পেয়েছে। চোখ দুটো আহতের মতন জ্বলছে। আরিশার খুব খারাপ লাগছে। চোখ ফেটে দুফোঁটা জল পড়ল বালিশে। কিন্তু একদম গলবে না সে। এতদিন স্যারির কোনো খবর ছিল না। আজ যে আর নিজেকে কন্ট্রোল করতে পারল না, অমনি বলল আমার ভুল হয়েছে। হা হা। আরিশার অভিমান যেন আরো বাড়ল। যতক্ষণ না অভিমান অভ্র তার মনোপুত করে ভাঙাতে পারবে ততদিন রকমই চলুক। কোনো অসুবিধা নেই। সে থাকতে পারলে আমিও পারবো। যে লোক বউয়ের মন বোঝে না তার প্রতি কোনো মায়া মমতা দেখাবে না। উহু।
একদমই না। অভ্র উঠে দাঁড়ালো খানিকক্ষণ পর। ভালো মেজাজটা জাস্ট বিগড়ে গেল। সিগারেট আর ম্যাচ বক্স হাতে নিয়ে বারান্দার দিকে এগোলো। দরজা চাপানো ছিল, খুলে দিতেই বৃষ্টির ছিটে মেঝেতে লুটোপুটি খেল। অভ্র তার মধ্যেই রেলিং ধরে দাঁড়ালো। বৃষ্টিতে শার্টের হাত দুটো আর নিচের অংশ ভিজে যাচ্ছে। বাতাসের প্রকোপে নিভু নিভু আগুন দিয়েও খুব সুন্দর করে সিগারেট ধরালো অভ্র। দরজাটা আবার লাগিয়ে দিল বারান্দার গন্ধ ঘর অবধি যাতে না যায়। আরিশা আবার সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না, শ্বাস আটকে আসে নাকি, তাই ওর সামনে কখনো খায়নি। কিন্তু আজ ইচ্ছে হলো খাবে। কি করে এরকম কথা বলল আরু? অভ্রর কেমন লাগবে ভাবল না। একটু না হয় ছুঁয়েছে, তাতে কি? তাদের তো তো আর অবৈধ সম্পর্ক নয়। বিয়ে করা বউ, ছোঁয়ার হক অবশ্যই রয়েছে। গাল পেতে চড় খাওয়ার মতন একটা ভুল করল, তাই এখন ছুঁয়ে দিলেই দোষ। আর ভুল যে স্বীকার করবে সেই সুযোগ দিয়েছেন মহারানী। একবার সামনে এসে দুদন স্থির হয়ে দাঁড়িয়েছে। ফোনের সব জায়গা থেকেও ব্লক করেছে। নম্বরটা অবধি ব্ল্যাকলিস্ট। অথচ ঘুরেফিরে দোষ হলো তার। মানে হয় এসবের? ঠিক আছে, কোনো ব্যাপার না। আরিশা তার সেলফ কন্ট্রোল নিয়ে কথা বলতো। এবার সেও দেখাবে সেলফ কন্ট্রোল কাকে বলে। তার নিজের ওপর নিয়ন্ত্রণ কতখানি প্রমাণ দেবে মেয়েটাকে। কিন্তু অভ্র দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। আরিশা সামনে এলেই তো ওকে ছুতে মন চায়। পারবে তো? চিন্তিত অভ্রর চোখ হঠাৎ মেন গেটের দিক আটকালো। সেখানের জলে রাখা হলুদ বাল্বের আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছে রুদ্রকে। বৃষ্টিতে ভিজতে ভিজতে গাড়িতে উঠেছে। অভ্র চোখ ডলে আবার তাকালো। না, এটা রুদ্রই। রুদ্রর মুখ অতটা ভালো দেখা না গেলেও শরীরের কাঠামোই যথেষ্ট তার ভাইকে চিনতে। অভ্রর সিগারেটের কথা ভুলে ড্যাব ড্যাব করে চেয়ে থাকলো। কেউ শুনে ফেলবে বলে ডাকল না। দেখতে দেখতে রুদ্র গাড়ি চালিয়ে চলে গেছে। অভ্র চেয়েছিল, সেজুতি তো বলল ড্রাইভার দিয়ে গেছে ওকে। যদিও সেটা অভ্রর বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে ঝুলেছিল। কিন্তু এত রাতে ভাই এখানে কি করছে? বাড়ির পেছনের দিক থেকে এলো না। হ্যাঁ, তাই তো দেখল। কি ব্যাপার? কি চলে এখানে? কোন রহস্য লুকিয়ে আছে এর মধ্যে? তখনই ডোরবেল বাজল। অভ্র কান খাড়া করল, কে এসছে শুনতে। তার মন একজনের দিক ইঙ্গিত দিচ্ছে। কেন দিচ্ছে তা অভ্র জানে না। অথচ মনে হচ্ছে সেই আছে দরজার ওপারে। শহরের বাড়িতে রাত 12টা, একটা কোনো ব্যাপারই না। কিন্তু আজ সবাই ক্লান্ত থাকায় অল্পতেই বিছানা পেতে শুয়ে পড়ল। বাড়ি প্রায় খালি হয়ে গিয়েছে। সেজুতির ছোট মামা আর আফিফারা বাদে বাকিরা চলে গিয়েছেন বৌভাত থেকেই। এনামুল হকও চলে গিয়েছেন। মুনারাত জেগেছিলেন। তরকারি বাটিতে ঢেলে ঢেলে ফ্রিজে ভরছিলেন। ডোরবেল বাজতেই এগিয়ে গেলেন। দরজা খুলে দেখলেন ফ্রিজে জবুথুবুর সেজুতি দাঁড়িয়ে। মুনারা মেয়েকে এইভাবে এই সময় দেখে হকচকালেন তো বটেই। সাথে আর্তনাদ করে বললেন, এ বাবা, সেজুতি, তুই এত বিজলি কি করে? আর তুই এত রাত অবধি বাইরে ছিলি। এই জন্যে রূপসা বলছিল তুই রুমে নেই। কোল পালিশ রেখে গেছিলি কেন? মুনারার এতগুলো প্রশ্নের জবাব এলো একটা। ছোছাদে ছিললাম। সেজুতির গলা অস্বাভাবিক কাঁপল, সাথে শরীরটাও। মুনারা খেয়াল করলেন, ভাবলেন শীত পড়ছে, সময় বৃষ্টিতে ভিজেই এরকম হলো। সাথে রাগও হলো। বৃষ্টি দেখলেই ভিজতে হবে, একটা সময়জ্ঞান হতো থাকে মানুষের। মেয়ের স্বভাব আর পাল্টালো না। ছাদে গিয়ে বৃষ্টিতে ভেজা সেজুতির পুরনো অভ্যেস বলে আর প্রশ্ন করলেন না। উল্টোপাল্টা ভাবা তো দূরের ব্যাপার। দরজা ছেড়ে দাঁড়িয়ে সেজুতিকে ভেতরে যেতে বললেন। সেজুতি ভেজা পায়ে দৌড়ে চলে গেল রুমে। মুনারা আরও এক দফা ঝাড়ি দিতে দিতে দরজা লাগালেন। সেজুতি সেসব শুনলে তো এক ছুটে ওয়াশরুমে ঢুকে দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। এখনও গায়ের লোম দাঁড়িয়ে আছে। সেজুতি কপালে, চোখের পাতায়, সবখানে হাত বোলালো। জায়গাগুলোয় রুদ্রর স্পর্শ লেগেছে ভাবতেই শিরদাঁড়া বেয়ে নামছে শীতল স্রোত। প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে বইছে শিহরণ। হৃদস্পন্দন ছুটছে দ্রুতগামী। কী নাম এসব অনুভূতির? ভালো লাগা নাকি ভালোবাসা?